রিল্যাক্স ইতু, আমি আশেপাশে ছিলাম, ভয় পাওয়ার কিচ্ছু নেই। তুমি ঘোরাঘুরি করো, আমি তোমায় চোখে চোখে রাখবো যাতে হারিয়ে না যাও। ঈশিতা আবারও মার্কেটে ঘুরতে লাগলো। স্টিলের কাজ করা কিছু চুড়ি রাফিদের পছন্দ হলো। সে কিনে ঈশিতার হাত ধরে পরিয়ে দিল, সাথে কয়েকটা আইসক্রিম কিনে দিল। ঈশিতা হাঁটতে হাঁটতে কিছুটা দূরে এসে পড়ল। তার খেয়ালই ছিল না যে রাফি তার সাথে আছে। মনে হয়েছে রাফি তো তাকে চোখে চোখেই রাখছে। ইতিমধ্যে সন্ধ্যা নেমে এলেও মার্কেটের শেষ মাথায় এসে গেল সে। এখানেও ভিড় কম না। আইসক্রিম খেতে খেতে চারপাশে সুদীর্ঘ বিল্ডিং এর চোখ বুলিয়ে কোনো রাস্তায় এসে গেল সে নিজে। আইসক্রিম খেতে খেতে চারপাশে সুদীর্ঘ বিল্ডিং এর চোখ বুলিয়ে কোন রাস্তায় এসে গেল সে নিজেই জানল না। কয়েকটা গাড়ি এসে সা সা করে পাশ কেটে চলে যাচ্ছে। আলো ঝলমল করছে পুরো রাস্তায়। চোখ ঘুরে আশেপাশে তাকিয়ে একবার পেছনে ফেলল। আচমকা তার মনে পড়ল সে একা। তার বুকটা থপ করে ওঠে। একা একা কোথায় চলে এসেছে সে নিজেই জানে না। পেছনের রাস্তাটাও গোলমেলে লাগছে। তিনটা রাস্তার কোন দিক দিয়ে সে এসেছিল ভুলে গিয়েছে। মস্তিষ্ক চলাচল যেন বন্ধ করে দিল হঠাৎ। সীতা ভয় ভয় চারপাশে তাকালো। এখানকার রাস্তাটা পুরোটাই নির্জন। সে যাবে কিভাবে? রাফিদ কোথায়? রাফিদ তো বলেছিল তাকে চোখে চোখে রাখবে। জোরে জোরে চেঁচালো ইনশিতা, রাফিদ, রাফিদ কোথায় তুমি? রাফিদ! আরো কয়েকবার চেঁচিয়ে সে তিন রাস্তার এক রাস্তায় চলে গেল। সব জায়গায় আলো এমন ভাবে ঝলমল করছে, মনে হচ্ছে সে বারবার একই জায়গায় ফিরে আসছে। ইনশিতার ঘাম ছুটতে লাগলো। আইসক্রিম গলে তার হাতে মাখামাখি হয়ে গেল। সেদিকে ভ্রুক্ষেপ নেই ইনশিতার। এমন অচেনা একটা শহরে একা একা হারিয়ে গেল সে। ফিরবে কিভাবে? চারপাশে হাঁটতে হাঁটতে কিছু লোকের দেখা পেল, তবুও সাহস করে কিছু বলতে পারল না সে। যদি লোকগুলো খারাপ হয়, যদি কিছু করে ফেলে। সে দৌড়াতে লাগলো রাস্তায়। যদি কোনোভাবে কোনো মার্কেটে দেখা মেলে। একসময় ক্লান্ত হয়ে দৌড়ানো বন্ধ করলো। সন্ধ্যা আরো গাঢ় হয়ে এলো। ইনশিতা মনে হলো কেউ তার পিছু নিচ্ছে আর তীক্ষ্ণ নজরে দেখছে, অথচ পেছনে কেউ নেই। ইনশিতা আরো ভয় হতে লাগলো। দ্রুত পা চালালো, যেদিকে চোখ যায় সেদিকেই। তবু যেন শকুনের মতো কারো তীক্ষ্ণ নজর তার উপরেই রয়েছে এমন লাগছে তার। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। একবার এই রাস্তা তো আরেকবার ওই রাস্তায় হেঁটে চলেছে সে। তবু দেখা মিলছে না ভরসা পাওয়ার মতো কাউকে। একসময় ক্লান্ত হয়ে দাঁড়িয়ে গেল ইনশিতা। কোমরে হাত দিয়ে বড় বড় শ্বাস নিচ্ছে আর চোখ বোলাচ্ছে সামনের দিকটায়। সামনে ফাঁকা রাস্তা ছাড়া আর কিছুই নেই। রাস্তা হারিয়ে এখন পথে বসে কান্না করা ছাড়া আর উপায় নেই। তখনই পেছন থেকে খুব চেনা কারো গম্ভীর কণ্ঠস্বরের ঝংকার তোলা আওয়াজ শুনতে পেল সে। ভয় ইনশিতার রগে রগে শিহরণ বয়ে গেল। সেই ঝংকার তোলা ভারী কণ্ঠের আওয়াজ কানে আসতেই। Are you lost, baby girl? ইনশিতা ভয়ে ভয়ে পেছন ফিরল। ভূত দেখার মতো চমকে উঠল সে। ওর হাট বের হওয়ার উপক্রম প্রায়। ব্ল্যাক হুডি, ব্ল্যাক জিন্স, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্নিকার্স। এক হাত জিন্সের পকেটে ঢোকানো, আরেক হাতে কপালের মসৃণ চুলগুলো পেছনে ঠেলছে। ঠোঁটে ঘায়েল করা বাঁকা হাসি, হাতে ব্ল্যাক ওয়াচ। চোখে হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়ার আনন্দ নিয়ে দাঁড়িয়ে আছে জেহের। ইনশিতার অবচেতন মন এক সেকেন্ডের জন্য বলতে চাইল, হ্যাঁ রে পাগল, আমি হয়েছি তো তোর ঘায়েল করার রূপে হারিয়েছি আমি। কিন্তু তৎক্ষণাৎই ইনশিতার হুঁশ পেল। সে কি স্বপ্ন দেখছে নাকি? জেহের এখানে কিভাবে আসবে? জেহের তো জানি না যে সে এখানে। চোখ ভালো করে একবার কোঁচকে নিল ইনশিতা। এটা নিশ্চয়ই ভ্রম, কিন্তু সত্যিই তো জেহের তার সামনে দাঁড়িয়ে আর একটু একটু করে এগিয়ে আসছে তার দিকে। কিছু বুঝে ওঠার আগেই তার হাত টান লাগলো। জেহের এক হাত ধরে টানছে। ইনশিতা জোরে একটা চিৎকার দিল। জেহের কানে হাত দিয়ে চেহারায় বিরক্তি ফুটিয়ে বলল, ওহ রোজ, এত চেঁচাচ্ছ কেন শোনা? আমি জানি তোমায় কিডন্যাপ করে নিয়ে এসেছে ওই বাস্টার্ড রাফিদ। এখন তোমার চিন্তা নেই, তোমার জেহের এসে গেছে না? ইনশিতা ভয়ে ভয়ে বলল, আমি যাব না কোথাও। কেন? ওই রাফিদ তো তোমাকে জোর করে এনেছে। তুমি তো ওর কাছে থাকতে চাও না। ওর ব্যবস্থা পরে করব, আগে তোমায় নিয়ে ফিরি। আমি রাফিদের কাছে যাব, ও আমাকে জোর করে আনেনি। জেহের চোয়াল শক্ত রেখে বলল, ও, তার মানে তুমি ইচ্ছে করে ওই রাফিদের কাছে থাকতে চাও, আমার সাথে যেতে চাও না? না, ছাড়ুন আমায়, আমি আপনার সাথে কোথাও যাব না। জেহের ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, রোজ,
তুমি এটা নিশ্চয়ই ভুলে যাওনি যে জেহের বেঁচে থাকতে রোজ কারো হতে পারে না। চলো চলো, আমাদের এক্ষুনি ফিরতে হবে, আবার বিয়ের আয়োজন করতে হবে না? তোমার কারণেই দেরি হয়েছে, আর দেরি করতে চাই না। আজই ফিরে গিয়ে বিয়ে করব, তারপর। ঠোঁট কামড়ে হাসলো জেহের, থেমে বলল, I don't want to be late anymore. Let's go, my love. ইনশিতা মূর্তির মতোই দাঁড়িয়ে আছে। সে বিশ্বাসই করতে পারছে না জেহের এটা, কিন্তু জেহের তার হাত ধরে তাকে টানছে। তার মানে এটা ভ্রম না, সত্যি সত্যি জেহের চলে এসেছে তার কাছে। ইনশিতা হাত ছাড়াতে চেয়েও পারল না। লোহার মতো শক্ত হাতের শক্তির কাছে তার নরম হাতের শক্তি তুচ্ছ। জেহের টেনে হিঁচড়ে তাকে গাড়ির কাছে নিয়ে যাচ্ছে। ইনশিতার মাথায় হঠাৎ একটা বুদ্ধির উদয় ঘটল। তাড়াহুড়ো করে বলতে লাগলো, জেহের দেখুন দেখুন। জেহের ভ্রুকুচকে যেই না পেছন ফিরল, তখনই ইনশিতা হাতে থাকা আইসক্রিম জেহেরের মুখে ছুঁড়ে মারল। রেগে উঠল জেহের। What the? জেহেরের পুরো মুখে ছড়িয়ে আছে আইসক্রিম, যার কারণে জেহের হাত ছেড়ে নিজের মুখে আইসক্রিম সরাতে ব্যস্ত হয়ে পড়ল। এই সুযোগে ইনশিতা নিজের সমস্ত শক্তি দিয়ে জেহেরের বুকে জোরে ধাক্কা মারল। জেহের ছিটকে পড়ল রাস্তায়। চোখে মুখে আইসক্রিমের জন্য কিছুই ঠাউর করতে পারল না। ইনশিতা দিল ভোঁদর। যেখানেই চোখ যায় সেখানেই ছুটতে লাগলো। তার একটাই কথা, যে করেই হোক জেহেরের থেকে দূরে পালাতে হবে। ছুটতে ছুটতে কারোর সাথে ধাক্কা খেলো ইনশিতা। দেখলো রাফিদ দাঁড়িয়ে আছে, চোখ মুখে আতঙ্ক ইনশিতাকে খুঁজে না পাওয়ায়। রাফিদ হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, কোথায় গিয়েছিলে তুমি? কত জায়গায় খুঁজেছি তোমায়। ইনশিতা সেই জবাব না দিয়ে বলল, আমি আমি ওই জেহের এখানে। কি বলছি তো? ইনশিতার সব কথা এলোমেলো হয়ে যেতে লাগলো, কিছুই গুছিয়ে বলতে পারল না। বলো কোথায় গিয়েছিলে? পুরো মার্কেট খুঁজলাম, তোমায় পেলাম না। কোথায় গিয়েছিলে তুমি? আমি হাঁটতে হাঁটতে কোথায় এসে পড়েছিলাম জানি না, তবে রাফিদ আমি জেহেরকে। ওয়েট, রাফিদ বলবে? যাক বাবা, শেষ পর্যন্ত ভাই ডাকা তো বন্ধ করতে পেরেছি তাহলে। ইনশিতা ভয়ের তো কণ্ঠে বলে, আমি জেহেরকে দেখেছি একটু আগে, উনি আমার হাত ধরে নিয়ে যেতে চাইছিল। উনি খোঁজ পেয়ে গেছেন আমার। রাফিদ কিছুক্ষণ চুপ থেকে হো হো করে হেসে উঠল, যেন ইনশিতা পৃথিবীর সবচেয়ে মজার জোকস বলেছে। হাসতে হাসতে চোখে পানিও এসে গেছে। হাসি থামিয়ে কোনো রকম পেট চেপে বলল, তুমি কি মজা করছো তো? জেহের এখানে কোথা থেকে আসবে? তুমি কাকে দেখতে না কাকে দেখে ফেলেছো? আমি সত্যি বলছি রাফিদ, জেহের এখানেই আছে, বিশ্বাস করো। উনি আমায় আবার নিয়ে যাবে, আমাকে বন্দি করে রাখবে। বলতে বলতে কেঁদেই ফেললো ইনশিতা। রাফিদের খারাপ লাগলো। ইনশিতা হয়তো পথ হারানোর ভয় থেকে এখনো বেরোতে পারেনি, আর জেহেরের ভয় মন থেকে কাটেনি, তাই হয়তো মনের ভুলে বকছে। রাফিদ সান্ত্বনা স্বরে বলল, ইতু দেখো, জেহের নেই এখানে। ওটা তোমার মনের ভুল জাস্ট, আর কিচ্ছু না। জেহের কখনো জানতেও পারবে না আমরা এখানে। ইটস ইম্পসিবল ফর হিম। তাই নাকি মিস্টার রাফিদ? ইজ ইট রিয়েলি ইম্পসিবল? Then let me clear you. Nothing is impossible for Zahir Chaudhuri. ইনশিতা আর রাফিদ চমকে পেছনে তাকালো। দেখলো জেহের দুই পকেটে দুই হাত ঢুকিয়ে বাঁকা হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। এবার রাফিদও নিজেও বেশ চমকালো, দু চোখ যেন বের হয়ে যাবে এমন। জেহের এক হাত বের করে চুলে আঙুল চালাতে চালাতে বলল, পিপিলিকার পাখা গজায় মরিবার ধরে। The proverb fits you perfectly, Mr. রাফিদ। বলে ঘায়েল করা বাঁকা হাসি হাসলো আবার। রাফিদ ইনশিতার এক হাত শক্ত করে ধরলে যেই দৌড়াতে যাবে, তখনই চারপাশ ঘিরে ধরলো কালো পোশাক পরিহিত গার্ড। রাফিদের নিজেরও অসহায় লাগতে লাগলো। যেখানে জেহের একা তাকে মেরে ফেলতে পারে, সেখানে এতগুলো গার্ডের মার খেলে 1 সেকেন্ডও লাগবে না ওপারে চলে যেতে। ইনশিতার পা থরথরিয়ে কাঁপছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে সে। ইনশিতা শক্ত করে ধরলো রাফিদের শার্ট, অথচ জানি না এই ধরার জন্য রাফিদকে চরম মূল্য দিতে হবে। জেহের এগিয়ে আসলো ইনশিতার সামনে, একদম কাছাকাছি। জেহেরের মুখমণ্ডল ভেজা, বোধহয় ধুয়েছে। চুল বেয়ে গড়িয়ে পানি পড়ছে গোলাপি ঠোঁটে। ইস, ঘোর লাগানো দৃশ্য। জেহের এক ঝটকায় ইনশিতাকে কাঁধে তুলে নিল, যার কারণে ইনশিতা পেটে কিছুটা ব্যথা পেল। গার্ডসদের ইশারা করে ইনশিতাকে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। ইনশিতাকে ফ্রন্ট সিটে বসিয়ে নিজেও যেই বসতে যাবে, তখন ইনশিতা দরজা খুলে আবারও ভোঁদর।
তবে এবার রাফিদের কাছে দৌড়ে গেল। গন্ডারের মতো দেখতে গার্সা রাফিদকে মারতে আসছে। একজনের একটা ঘুষি খেলে তো হ্যাংলা পাতলা রাফিদ পগার পার। ইনশিতা রাফিদের কাছে পৌঁছাতেই জেহেদ দৌড়ে এক হাতে কোমর পেঁচিয়ে ধরে উঠিয়ে নিল ইনশিতাকে। এক হাতে উঠিয়েই গাড়িতে ঢুকিয়ে এবার ব্যাক সিটে ছুঁড়ে মারল জেহেদ। ইনশিতা উঠতে গিয়ে দরজা খুলতে দেখলো গাড়ি অলরেডি চলতে শুরু করেছে। ইনশিতার বুদ্ধি যে একেবারে কম তা না, রাস্তাঘাটে হাঁটতে চলতে কিভাবে নিজেকে বাঁচাতে হয় সেটা কিছুটা হলেও জানে সে। যেভাবে তখন জেহেরের মুখে আইসক্রিম ছুঁড়ে হাত থেকে পালিয়েছিল সেভাবেই এখন পালাবে। এবার যা করবে সেটা ভাবতেই ইনশিতা বেশ কয়েকবার ঢোক গিল। জেহের লুকিং গ্লাসে ইনশিতাকে দেখছে আর গাড়ি চালাচ্ছে। রাস্তা ফাঁকা হয়, গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে না তার। ইনশিতা একবার হাতের দিকে তাকায়, আরেকবার জেহেরের দিকে। হাতের দিকে তাকিয়ে আঁতকে উঠল ইনশিতা। আল্লাহ দেখুক আমার হাতে কি। বলে ইনশিতা দুই হাত জেহেরের মুখের সামনে নিয়ে গেল। জেহের দেখতে যাবে কি আছে হাতে, সেই মুহূর্তে ইনশিতা নিজের মিডিয়াম সাইজের নখ দিয়ে জেহেরের দু গাল চেপে ধরতে চাইল। উদ্দেশ্য জেহেরকে খামচিয়ে গাড়ি থামানো, কিন্তু এবার আর সফল হতে পারল না ইনশিতা। খামচি দেওয়ার আগেই জেহের দু হাতে ইনশিতার হাত ধরে ফেলল। ইনশিতা এবার ভয় হতে লাগলো। জেহের বিরক্তি নিয়ে গাড়ি থামিয়ে ব্যাক সিটে আসলো। ইনশিতার ওড়না খুলে জোর করে হাত বেঁধে দিল। ক্রুদ্ধ হয়ে বলল, আমি আগেই জানতাম তুমি কিছু একটা করবে, কিন্তু এমন বোকার মতো কাজ করবে সেটা ভাবতে পারি। নেক্সট টাইম এসব মাথায় এনো না, রেজাল্ট খারাপ আসবে। ইনশিতার মাথায় গাঁটটা মেরে বলল। ফুল গার্ল। জেহের গাড়ি চালানো শুরু করলো। ইনশিতার বলার আর কিছুই নেই, সিটে চুপচাপ বসে ভাবছে আগামী দিনের কথা। এবার তো জেহের তাকে বিয়ে করেই ছাড়বে, তারপর সে হবে জেহেরের বন্দিনী। সবকিছু জেহেরের আদেশ মতো করতে হবে। ভাবতে ভাবতে ইনশিতার চোখের কার্নিশ গড়িয়ে নোনা জল পড়ল। রাফিদ বেধড়ক মার খেয়ে পড়ে আছে, আধমরা হয়ে আছে সে। বাকিটা জেহের মারবে, তাই একজন গার্ড রাফিদের হাত ধরে টেনে গাড়িতে ওঠায়। পুরো হাত মুখ পা রাস্তার সাথে লেগে গেছে। গালের এক সাইড গড়িয়ে তাজা লাল রক্ত পড়ছে। গাড়ি ছুটল গন্তব্যে। গার্ডসা আফসোস করতে লাগলো রাফিদের অবস্থা কি হবে ভেবে। একজন বলল, হুদাও স্যারের সাথে লাগতে গিয়েছিলিস কেন? ডর ভয় নাই, স্যার যা চায় তাই এমনি এমনি নিয়ে নেয়। কায়রা নাই, 7 বছর ধরে আছি, চিনি তো স্যারে। একবার এক মেহমান আইছিল স্যারের বাসায়। তার 14 বছরের ছেলে ভুলে স্যারের প্রিয় একখান শোপিস ভাঙিয়া ফেলেছিল। স্যারের সে কি রাগ, ভাইয়ের ভাই মেহমানের স্বামী তার পোলারে দুহাত বাঁধিয়া পুলে ফেলাই দিচ্ছিল, কেউ আটকাতে পারছিল না। পোলারে শাস্তি দিতে পারে না। স্যারের চোখ মুখে কেমন ভয়ঙ্কর হাসি। পরে ওই পোলারে আল্লাহর রহমতে বাঁচান গিয়েছিল। তো হাসপাতাল থাকতে হয়েছিল অনেক দিন। ওই মেহমান তো আর ভুলেও এই বাড়ির দিকে আর চোখ উড়াইয়া না। আর তুই তো স্যারের জানরে কায়রা নিতে চাইছিস। এবার স্যার যে তোরে কি করবে আল্লাহ মালুম। বলে মুখ দিয়ে আফসোসের আওয়াজ করলো। কিন্তু রাফিদ কি আর সেসব শুনেছে? সে তো অজ্ঞান হয়ে আধমরা। জেহের ইনশিতাকে সেই আগের মতোই কাঁধে তুলে হোটেলের রুমে নিয়ে আসে। ইনশিতাকে খাটে শুয়ে হাতের ঘড়ি খুলতে লাগে, তারপর গায়ের হুডিটা খুলে দূরে ছুঁড়ে ফেলে। ইনশিতার চোখ বড় বড় করে তাকিয়ে আছে। জেহের কি করতে চলেছে সে কিছুটা মাত্র আন্দাজ করতে পারলেও পুরোপুরি নয়। জেহের ক্রমাগ্রহ হিংস্র হয়ে উঠছে, চোখ মুখ রক্তিম, যেন এতক্ষণ ধরে রাগটা নিজের ভেতরে চেপে রেখেছিল আর এখন সুযোগ পেয়েছে রাগ ঝাড়ার। ইনশিতার হাতের বাঁধন খুলতেই ইনশিতাকে খাটে উল্টে ফেলল। হাতের বাঁধন খুলে ইনশিতাকে সোজা করলো। ইনশিতার এবার আর বুঝতে বাকি রইল না জেহের কি করবে। চোখে আবার অশ্রু জমতে লাগলো। জেহেরের থেকে দূরে যাবার জন্য সরতে জেহের দু হাত দুদিকে রাখলো। ওপরে জেহের, নিচে খাট, দুপাশে হাত। বন্ধু হয়ে গেল ইনশিতা। জেহের দাঁতে দাঁত পিষে বলল, খুব শখ না ওই রাফিদের কাছে যাওয়ার, ওর হাত জড়িয়ে ধরার? তাহলে চলো, আজ সেই শখ মিটিয়ে দেবো তোমার। বলে একদম শরীরের ভার ছেড়ে দিল ইনশিতার ওপর। ইনশিতা ব্যথাতুর আওয়াজ তুলে জেহেরকে সরতে বলল। জেহের তো সরবেই না, এত ভারী মনে হচ্ছে তাকে পাথরে চাপা দেওয়া হয়েছে। জেহের ইনশিতার চুল হাতে নিয়ে শুকতে লাগলো, আরেক হাতে ইনশিতার গলায় হাত বোলাতে লাগলো। ইনশিতা ভয়ে কেঁদে ফেললো, কান্নাকাটি করে আকুতি মিনতি করতে লাগলো জেহেরের কাছে। প্লিজ জেহের, দোহাই লাগে আমায় ছেড়ে দিন।
আমি আর কোথাও যাব না। আমি আমি এখন আপনার কাছেই থাকবো, তবু এমন ক্ষতি করবেন না আমার, প্লিজ। জেহের রক্তবর্ণ চোখ তুলে তাকালো। তুমি পুরো একটা দিন রাফিদের সাথে থেকেছো, এর শাস্তি আগে তো তোমায় দিয়ে নেই। ইনশিতার ঘাড়ে মুখ গুজল জেহের। ইনশিতার কান্না বেড়েই চলেছে। এ কোন বিপদে পড়ল সে সম্বলটুকুই এখন না জানি হারাতে হয়। জেহের ইনশিতার কাঁধে খুব জোরে কামড় দিল একটা। ইনশিতা চিৎকার করে উঠল। কান্নার চোটে কিছুই বলতে পারছে না সে। এমন করে আরও কয়েকটা কামড় দিয়ে জোরে জড়িয়ে ধরল ইনশিতাকে। কান্নার কারণে এমনিতেই ইনশিতার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তার উপর জেহেরের জড়িয়ে ধরায় যেন দম বন্ধ হয়ে যাবে এমন অবস্থা। জেহের এক নাগারে বলতে থাকলো, তুমি চলে আসার পর জানো আমার কত কষ্ট হয়েছিল। আমাকে রেখে কি করে পারলে ওই ছেলেটার সাথে চলে যেতে? আমার কি কমতি আছে? হ্যাঁ, টাকা পয়সা ভালোবাসা সব সব আছে আমার, তাও কেন আমার থেকে পালিয়ে বাঁচতে চাও তুমি? আমি যদি মরে যাই না, তাহলে তোমাকেও মেরে ফেলবো। আমি মরে গেলে তুমি অন্য কারো হবে, এটা তো আমি হতে দিতে পারি না। তুমি শুধু আমার, আমি ছাড়া তোমায় আর কেউ ভালোবাসতে পারবে না। এরকম হাজারো কথা বলেছিল জেহের, সেসব কিছু ইনশিতার কানে ঢুকছে না। সে জেহেরের থেকে ছাড়া পাওয়ার জন্য ব্যস্ত। তখন জেহের ইনশিতাকে কোলে উঠে নিল। বাথরুমের শাওয়ারে নিচে দাঁড় করিয়ে বলল, তোমায় ওই রাফিদ টাচ করেছে তাই না? ইনশিতা কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করুন রাফিদ আমাকে স্পর্শ করেনি। জেহের অগ্নিদৃষ্টি মেলে বলল, আমাকে মিথ্যা একদম বলবে না। আমি দেখেছি তো, ও তোমার হাত ধরেছে, তুমিও ওর হাত ধরেছো, ও তোমাকে জড়িয়ে ধরেছে। আমি তো ওকে ছাড়বই না, তার আগে ওই ইডিয়টের স্পর্শ তোমার শরীর থেকে উঠিয়ে নেব আমি। শাওয়ার ছেড়ে দিল জেহের। দুজনেই ভিজতে লাগলো। ইনশিতা কান্না করছে আর জেহের ইনশিতার গলা, পিঠ, বাহু ধরে জোরে জোরে ঘষতে লাগলো, যেন প্রচুর পরিমাণে আবর্জনা লেগে আছে। ঘষতে ঘষতে ইনশিতার জামার হাতা ছিঁড়ে ফেলল। নখের আঁচড় বসে গিয়ে লাল হয়ে গেল। তবুও ইনশিতা ছাড়ল না জেহেরকে। জেহের পাগল হয়ে গেছে তখন ইনশিতাকে রাফিদের বাউডোরে দেখে। তার রোজের শরীরে অন্য কারো ছোঁয়া মেনে নিতে পারছে না সে। ইনশিতা কাঁদতে কাঁদতে জেহেরের পা জড়িয়ে ধরে বসে পড়ে। ছেড়ে দিন জেহের, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ। জেহের ইনশিতাকে ধরে উঠিয়ে দেওয়ালে চেপে ধরে বলল। ইনশিতার বাহুতে অস্থির হয়ে চুমু দিতে দিতে বলল, তোমার এই হাতে শুধু আমার ছোঁয়া থাকবে, আর কারো না। আর কেউ তোমার দিকে হাত বাড়ানোর চেষ্টা করলে তার হাত কেটে ফেলবো আমি। তোমার উপর একমাত্র আমার অধিকার আছে, শুধু আমার। জেহেরের এত জোরাজুরি ঠান্ডা পানি সহ্য হচ্ছিল ইনশিতার। ঢলে পড়ল জেহেরের বুকে। জেহেরের সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে তার রোজের শরীর থেকে অন্য কারো স্পর্শ ধুয়ে ফেলার চেষ্টায় আছে। ইনশিতা পিটপিট করে চোখ মেলে তাকালো। মাথাটা ভার হয়ে আছে, গলা পিঠও খুব জ্বলছে। উঠে বসে আশেপাশে চোখ বুলাতে নিলেই দেখলো জেহের দূরে থাকা সোফায় বসে এক ধ্যানে তার দিকে তাকিয়ে আছে। দুই হাঁটুতে হাতের কনুই রেখে হাত জোর করে তার উপর থুতনি ভর দিয়ে রেখেছে। রক্তবর্ণ চোখ দুটো দিয়ে তীব্র দৃষ্টিতে পরখ করছে ইনশিতাকে। ইনশিতা গতকালকের কথা মনে পড়লেই নিজের দিকে একবার তাকিয়ে নিল। একটা টি শার্ট আর জিন্স পরে আছে সে। হতভম্ব হয়ে গেল সে। গত রাতে কি হয়েছিল? যে তাকে ওয়াশরুমে নিয়ে গিয়েছিল, সেখানে অনেকক্ষণ ভিজল। তারপর সে কি অজ্ঞান হয়ে গিয়েছিল? তারপর জেহের তার ড্রেস চেঞ্জ করে দিল। জেহের নিজ হাতে জামা খুলেছে। ইনশিতা বড় বড় চোখ করে তাকালো জেহেরের দিকে, অথচ জেহের আগের ভঙ্গিতেই তাকিয়ে আছে তার দিকে, যেন তার রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না, যেন তার রাগ। ইনশিতা পুরো শরীরের চাদর পেঁচিয়ে দাঁড়ালো, কারণ টি শার্ট আর জিন্স কখনোই পরেনি সে। কেমন আনকমফর্টেবল লাগে। আর জেহেরের সামনে তো এইভাবে থাকলে সে মরেই যাবে। কোনো রকমে উঠে জেহেরের সামনে গিয়ে দাঁড়ালো। কণ্ঠে তেজ ঢেলে বলল, আপনার মধ্যে কমন সেন্স বলতে আসলে কিছুই নেই না? একটা মেয়ের অজ্ঞান হওয়ার সুযোগ নিয়ে নিজের চক্ষু ক্ষুধা মেটালেন, আর না জানি কি করেছেন। আমার জামা কাপড় নিজ হাতে চেঞ্জ করার সাহস কোথায় পান? হ্যাঁ, যেখানে আমার আর আপনার মধ্যে কোনো সম্পর্ক নেই। জেহের হাত জোর খুলে সোফায় আয়েসি ভঙ্গিতে বসলো, তবে মুখভঙ্গি অপরিবর্তনীয়। শান্ত কণ্ঠে বলল, সম্পর্ক বানাতে আমার 1 সেকেন্ডও লাগবে না।
ইনশিতা ভয়ে 2 কদম পিছু হটল, জোরে জোরে মাথা নাড়িয়ে না বোধক উত্তর দিল। জেহের একবার ঘাড় এদিক ফিরিয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো। ইনশিতার সামনে এসে গালে হাত রাখলো। ইনশিতা মুখ সরাতে গিয়েও সরালো না। জেহের শক্ত গলায় বলল, আমি তোমার ড্রেস চেঞ্জ করিনি। গত রাতে তুমি অজ্ঞান হওয়ার সাথে সাথেই রুমে নিয়ে এসে মেড দিয়ে চেঞ্জ করিয়েছি। সো আমাকে ব্লেম করা বন্ধ করো। আর আমি চাইলেও তোমার জামা কাপড় চেঞ্জ করতে পারি, বাট তুমি যেহেতু এসব পছন্দ করো না, তাই বিয়ের আগে এসব করব না। আর হ্যাঁ, বিয়ের পর তোমাকে একদিনের জন্য নিজের হাতে চেঞ্জ করতে দেব না। বলে দ্রুত পদে বেরিয়ে গেল জেহের। ইনশিতা জেহেরের কথা শুনে প্রথমে অনেক শ্রদ্ধা নিবেদন করতে চাইল, কিন্তু শেষ কথাটা শুনে সে বাকরুদ্ধ হয়ে গেল। কি বলে গেল জেহের! ছি! ইনশিতা ওয়াশরুমে ঢুকতে নিলে চোখে সব অন্ধকার দেখতে লাগে। মাথায় হাত দিয়ে দেখে এক সেট জামা কেউ ছুঁড়ে মেরেছে তার দিকে, যার ফলে চোখ ঢাকা পড়েছে। জামা হাতে পাশ পিতে দেখে জেহের দাঁড়িয়ে। 15 মিনিট টাইম দিলাম, চেঞ্জ করে আসো। ইউ হ্যাভ টু গো ব্যাক। ইনশিতা 10 মিনিটে চেঞ্জ করে এসে দেখে একজন বাঙালি মেয়ে দাঁড়িয়ে আছে, হাতে খাবারের ট্রে। এমনভাবে কাঁপছে মনে হচ্ছে একটু পরেই তার গর্দান হবে। হাতে থাকা খাবারের ট্রেটাও নড়বড় করছে, তবে হাত ব্যান্ডেজ করা, সদ্য লাগানো ব্যান্ডেজ। ইনশিতা আসতে এসে বলল, ম্যাম, ব্রেকফাস্ট করে নিন, স্যার আপনার জন্য নিচে ওয়েট করছেন। খেতে গিয়ে ইনশিতার মনে হলো এনাকে বলা যাক জামা চেঞ্জের কথা। জেহের মিথ্যে বলেছে কি না কে জানে। ইনশিতা বলেই ফেলল, আচ্ছা, গত রাতে কি আপনি আমার জামা চেঞ্জ করেছিলেন? ইয়েস ম্যাম। ইনশিতা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবুও আরেকটু যাচাই করা যাক। দরজা কি খোলাই ছিল নাকি? ও নো ম্যাম, বাহির থেকে বন্ধ ছিল। চেঞ্জ করিয়ে দেবার পর স্যার নিজেই দরজা খুলেছেন। আচ্ছা, আপনার হাতে কি হয়েছে? কিভাবে কাটলো? দেখে তো মনে হচ্ছে বেশ গভীর করেই কেটেছে। মেয়েটা এবার কেঁদে দেবে অবস্থা। আসলে গত রাতে স্যার ছুরি দিয়ে হাতে। কি? জেহের? মেয়েটি মাথা নিচু করে বলে, ইয়েস ম্যাম। কিন্তু কেন? আপনার জামা চেঞ্জ করার সময় আমার হাতে ঘড়ির কোণার সাথে লেগে আপনার গলার অনেক নিচে আঘাত লাগে। বিশ্বাস করুন ম্যাম, আমি ইন্টেনশনালি কিছুই করিনি। ঘড়ির কাচের ধারটা খুব সূচালো ছিল, আমি খেয়াল করিনি সেটা। তার সাথে লেগে কিছুটা কেটে যায়, আর আর সেটা দেখে স্যার আমার হাতে ছুরি দিয়ে। মেয়েটা কান্নার কারণে আর কিছুই বলতে পারলো না, বেরিয়ে গেল মেয়েটা। ইনশিতার খারাপ লাগলো। সামান্য একটু ব্যথা লাগায় মেয়েটার হাত কাটলো, আর নিজে যখন নখ দিয়ে আঁচড় কেটে দিল সেটা কিছুই না। অন্যের দোষ ঠিকই দেখে, অথচ নিজেরটা দেখে না। 1 মিনিট, টি শার্ট পরার কারণে তো ওই ক্ষত দেখা যাচ্ছে না। তাহলে জেহের কিভাবে জানলো যে কাটা গেছে? যেহেতু চেঞ্জের সময় ছিল না আর দরজাও বন্ধ ছিল, তাহলে? ইনশিতা একপাশে চোখ নিতে দেখলো সিসি ক্যামেরা ফিট করা, একদম দেয়ালের কোনায়। তার মানে জেহের সিসি ক্যামেরায়। ও মাই গড! ইনশিতা বোধহয় দ্বিতীয়বারের মতো অজ্ঞান হলো। হেলিকপ্টারে ওঠার সময় ইনশিতার মনে পড়লো রাফিদের কথা। বেচারা কোথায় এখন? তার জন্যই তো রাফিদ এত বড় বিপদে পড়েছে। জেহেরকে জিজ্ঞেস করতে নিলে জেহেরকে দেখে চোখ আটকে যায় ইনশিতার। শ্যুট পরা জেহেরকে এত হ্যান্ডসাম লাগছিল না, তার উপর আলাদা এক অ্যাটিটিউড। এরকম একটা ড্যাশিং ছেলে তার মতো খ্যাত মেয়েকে ভালোবাসলো কিভাবে? বাতাসে চুল খুলে এমনভাবে পড়ছিল যে ইনশিতার ইচ্ছে করলো নিজ হাতে চুল সরিয়ে দিতে। জেহের মোবাইলের দিকে তাকিয়েই বলল, We have to go back. I know how handsome I am. সব মেয়েরাই আমার জন্য পাগল, তবে আমি পাগল শুধু তোমার জন্য। এভাবে লুকিয়ে না দেখে সরাসরি দেখলেই পারো, আমি তো সবটাই তোমার। রোজের জেহের। ইনশিতা ভেবাচাকা খেয়ে গেল। নিজের মুখে নিজের প্রশংসা করা এমন লোক দুনিয়াতে কমই দেখেছে সে। তার উপর জেহের কিভাবে বুঝলো যে সে তার দিকে তাকিয়েছিল? পরক্ষণেই মনে পড়লো জেহের কত বড় লুচু। মহান মহান কথা বলে ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে যে কত লুচু টাইপ সেটা ইনশিতা ছাড়া আর কেউ জানে না। সিসি ক্যামেরার ঘটনাটা নিয়ে এখনও ইনশিতা রেগে আছে, কিন্তু রাগ ঝাড়তে পারবে না সে, তার অধিকার নেই। ইনশিতা মিনমিন করে বলল, রাফিদ কোথায়? জেহের সেই মিনমিনে আওয়াজ শুনল না বোধ হয়। ইনশিতা জেহেরের বাহুতে খোঁচা দিল। জেহের ভ্রুকুচকে বলল, হোয়াট? মানে রাফিদ কোথায়? কি বিড়বিড় করছো? গলায় শক্তি নেই? ইনশিতা এবার জোরেই বলল, রাফিদকে কোথায় রেখেছেন? ওকে দেখছি না কেন? জেহের মোবাইল থেকে চোখ তুলে তাকালো। সেই দৃষ্টি দেখে ইনশিতা আর কিছুই বলতে পারল না।
চোখ নামিয়ে ফেলল। জেহের বলল, ও তোমার ভাই, ওকে নাম ধরে না ডেকে ভাই ডাকবে। ইনশিতা ভেঙচি কেটে মনে মনে বলল, আজ আপনি না থাকলেও আমার হাজবেন্ড হতো। ওকে নিয়ে এত চিন্তা করতে হবে না, ওকে নিয়ে পরে আসবে গার্ডরা। হি ইজ অ্যাবসলিউটলি ফাইন। কথার ধরন শুনে ইনশিতা বার কয়েক ঢোক গিল। বলার সময় জেহেরের মুখে অদ্ভুত হাসি লক্ষ্য করেছে সে। তার মানে রাফিদ ভালো নেই। আচ্ছা, একটা কথা বলি। হুম। আপনি কিভাবে জানলেন যে আমি এখানে আছি? প্রত্যুত্তরে জেহের বাঁকা হাসলো। ইনশিতার চুল নিয়ে এক আঙুলে প্যাঁচাতে প্যাঁচাতে বলল, তোমাকে খুঁজে পাওয়া কোনো ব্যাপারই না, রোজ যেখানে জেহের সেখানে। ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা করে বললে হয় না? ওয়েল, অ্যাকচুয়ালি তোমাকে খুঁজে পেতে একজনের সাহায্য যদিও নিতে হয়েছে। আই ডোন্ট নো হার, বাট মেয়েটি আমায় বলেছিল যে রাফিদ তোমাকে নিয়ে এখানে এসেছে। আর গত রাতে আমি তোমাকে খুঁজতে বের হলে রাস্তায় দেখি একটা মেয়ে দৌড়াদৌড়ি করছে, ভালো করে দেখি তুমি। তারপর আর কি, আমিও তোমার পিছু নেই। ইনশিতা লুকিয়ে আকাশ সমান দীর্ঘশ্বাস ফেলল। জেহেরের থেকে বোধহয় এ জীবনেও দূরে যেতে পারবে না সে। জেহের আর ইনশিতার বিয়ে কিছুক্ষণ আগে হয়ে গেছে, একদম ঘরোয়াভাবে। নর্মাল ড্রেস এই বিয়ে হয়েছিল। ইনশিতার পরিবার আর জেহেরের পরিবার ছাড়া বাড়তি কেউ ছিল না বিয়েতে। কবুল বলার সময় ইনশিতার গলার স্বর কাঁপছিল। জেহের ইনশিতার হাত শক্ত করে ধরে শুধু শান্ত দৃষ্টি নিক্ষেপ করেছিল ইনশিতার পানে। তা দেখে ইনশিতা কাপা গলায় গড়গড় করে কবুল বলে দিয়েছিল। আর সবটা ওপর থেকে জিহাদ দেখছিল, অথচ কিছুই করতে পারেনি সে। পারেনি বললে ভুল হবে, করতে চেয়েছিল, তবে জেহেরের ভয়ে আর কোনো প্ল্যান করেনি। জেহের পুরোটা সময় এমনভাবে ইনশিতার হাত চেপে ধরেছিল যেন ইনশিতা দুদিনের বাচ্চা, ছাড়লেই হারিয়ে যাবে। আর সেই কারণে একটা বারও জিহাদ ইনশিতার কাছে আসার সাহস পায়নি। ওপর থেকে অসহায় দৃষ্টিতে চেয়ে গেছে পছন্দের মানুষটির বিয়ে। ইনশিতা কবুল বললে জিহাদ আর সেখানে দাঁড়ায়নি, চলে গিয়েছিল নিজের রুমে। পছন্দের মানুষটিকে অপরের সাথে দেখাটা হৃদয় পোড়ানোর মতো কষ্টের। তখনও পরন্ত বিকেল। ইনশিতা বসে আছে জেহেরের আলিশান রুমের আলিশান বিছানায়। জেহের রুমে নেই, কোথায় গেছে ইনশিতা জানে না, এমনকি জানতেও চায় না। জেহের না আসলেই ইনশিতার কাছে ভালো লাগবে। একদম দেশে ল্যান্ড করেই বিয়ের ব্যবস্থা করাতে ইনশিতা অবাকের সাথে সাথে রাগও হয়েছিল। তবুও জেহেরের ক্রোধ থেকে সবাইকে বাঁচাতে বিয়েটা করে ফেলেছিল। জেহেরের কথা ভাবতে না ভাবতেই জেহের হাজির রুমে। ইনশিতা চোখ মুখ কুঁচকে বিড়বিড় করলো, শয়তানটার নাম লিয়া আর শয়তান হাজির। জেহের সোজা এসে ইনশিতাকে অবাক করে দিয়ে কোলে তুলে সোফায় বসিয়ে দিল। তারপর ইনশিতার খুব কাছাকাছি মুখ এনে দুষ্টু এসে বলল, রাতের জন্য অপেক্ষা করতে পারবো না, বাসর রাত হবে না, হবে বাসর বিকেল। বলে ইনশিতাকে ছেড়ে বিছানার কাছে চলে গেল। হাতে আনা কয়েকটি গোলাপের পাপড়ি ছড়াতে লাগলো বিছানায়। শুভ্র চাদরে গোলাপের লাল টকটকে পাপড়িগুলো খুবই স্নিগ্ধ দেখাচ্ছিল। জেহের আরেকটা গোলাপের পাপড়ি নিয়ে ইনশিতার ওপর ফেলতে লাগলো ধীরে ধীরে, চোখে মুখে দুষ্টু চাহনি। ইনশিতার হার্টবিট ক্রমশ বাড়ছিল। জেহেরের এমন চাহনির সাথে সে অপরিচিত। বেশ বিব্রত বোধ করছিল সে। কিভাবে জেহেরকে এখন দূরে রাখা যায় সেই চিন্তা করছে সে। জেহের আবারও ইনশিতাকে এসে পাজা করে তুলে নিল। বিছানার মধ্যখানে বসিয়ে জেহের দরজা আটকে জানলাগুলোই পর্দা টেনে দিল। পুরো রুম অন্ধকার এখন। জেহের দেয়ালে ঝোলানো কয়েকটি হালকা আলোর ল্যান্টার্ন অন করে দেয়। ইনশিতার হাত পা কাঁপছে ভয়ে, মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইছে এমন পরিস্থিতি থেকে বাঁচাতে। জের আচমকা এসে ইনশিতাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। ইনশিতার অধৈর্য কালে নিজের ওষ্ঠাধর চেপে ধরে। ইনশিতা হঠাৎ আক্রমণে হতবিহ্বল হলেও জেহেরের বাহুডোর থেকে নিজেকে ছাড়ানোর প্রয়াস চালাতে থাকে। তবে জেহেরের বলিষ্ঠ শরীরের কাছে তার ক্ষীণ শরীরের শক্তি কাজে আসে না। জেহের খানিক বাদে ইনশিতাকে ছেড়ে অস্থির হয়ে নিজের শার্টের বোতাম খোলা শুরু করে। জেহেরের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ইনশিতা নিঃশব্দে কাঁদছে। জের শার্ট ছুঁড়ে মারে বিছানার এক প্রান্তে।
বলেছিলে তুমি বিয়ের আগে আনকমফোর্টেবল, এখন তো বিয়ে হয়ে গিয়েছে, তাহলে? ঈশিতার কণ্ঠস্বর রোধ হয়ে আসছে, কান্নার পরিমাণ বেড়ে চলেছে। জেহের নিশ্চুপ হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে ঈশিতার দিকে। রোজের কান্না তার সহ্য হচ্ছে না, বুকের বাঁ পাশটায় চিনচিনে ব্যথা করে। ঈশিতার গালে হাত রেখে বলে, ওকে রোজ, ডোন্ট ক্রাই। আমি তোমার অনুমতি ছাড়া কিছু করব না, সত্যি। প্লিজ কান্না বন্ধ করো এখন। জেহের উঠে বসে, জানালার পর্দা সরিয়ে শার্ট পরে নেয়, বিছানায় হেলান দিয়ে শুয়ে ঈশিতার মাথা বুকে উঠিয়ে নেয়। ঈশিতা তখনও কাঁদছে। জেহের ঈশিতার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আই রিকোয়েস্ট ইউ, ডোন্ট ক্রাই, ইট হার্টস মি রোজ। ঈশিতা কাঁদতে কাঁদতে জেহেরের বুকে মাথা দিয়েই ঘুমিয়ে পড়ে। জেহের ঈশিতার কপালে অধর ছুঁয়ে দেখতে লাগে তার রোজের ঘুমন্ত কান্নামাখা চেহারা। এই মেয়েটি এখন থেকে তার, সব সময়ের জন্য। এখন আর তার থেকে দূরে কোথাও যেতে দেবে না রোজকে, সবসময় নিজের কাছে রাখবে। রাত 8টায় ঘুম ভাঙে ঈশিতার। নিজেকে কারো বুকে আবিষ্কার করে সে। মনে পড়ে এটা জেহের ছাড়া আর কেউ না। মাথা উঁচু করে দেখে জেহের তাকিয়ে আছে তার দিকে, চোখ দুটো প্রচণ্ড লাল। ঈশিতাকে জাগতে দেখে মিষ্টি হাসি দিল জেহের। লাল চোখের মিষ্টি হাসি ঈশিতার কাছে কেমন যেন লাগলো। নিজেকে ছাড়িয়ে ঈশিতা খাট থেকে নেমে পড়ল। জেহের শোয়া থেকেই বলল, কাবার্ডে তোমার জামা কাপড় সহ প্রয়োজনীয় সব জিনিস রাখা আছে। বলে একটা বড় হাই তুলল জেহের, তারপর চোখ বুজে ফেলল। ঈশিতা কাবার্ড খুলে নিজেকে বিস্মিত হওয়া থেকে সামলালো। প্রায় সব রকমেরই জামা কাপড় আছে। অর্ধেক আলমারি জুড়ে ঈশিতার, আর বাকি অর্ধেকে জেহেরের জামা কাপড়। একটা 3 পিস নিয়ে ঈশিতা ওয়াশরুমে চলে যায়। গোসলটা করে নিলেই ফ্রেশ ফ্রেশ লাগবে। গোসল শেষে বের হতে দেখে জেহের ঘুমিয়ে আছে। ঈশিতা ভাবলো সে এখন কি করবে, নিচে যাবে? এখন তো সেই বাড়ির বউ। দরজা যেই না করবে তখন জেহেরের আওয়াজ আসে, এক পাও রুমের বাইরে রাখবে না রোজ। ঈশিতা পেছন ফিরে দেখলো জেহের সেই আগের মতোই ঘুমে। যে সেই অবস্থায় থেকে আবার বলল, টি টেবিলে খাবার রাখা আছে, খিদে পেলে খেয়ে নিও, তবে আমি না ওঠা পর্যন্ত বাইরে পা ফেললে খবর করে ছাড়বো তোমার। ঈশিতা এক পলক খাবারের দিকে তাকালো, সোফায় গিয়ে বসে খেতে লাগলো আর রুম পর্যবেক্ষণ করতে লাগলো। এই রুমটা এত বড় যে দৌড় খেলাও যাবে। এত বড় রুমে জেহের একা থাকে কি করে? এখন তো আর একা না, তাকেও থাকতে হবে জেহেরের সাথে। ঈশিতা খেয়ে বারান্দায় গেল। ঘরের দেওয়ালের একপাশে জুড়ে নিচ থেকে সিলিং পর্যন্ত পুরোটা কাঁচ দেওয়া, অর্থাৎ বারান্দা আর রুমের মধ্যবর্তী দেওয়ালটা কাচের, আর কাচের ওপাশে মিনি ছাদের মতো বারান্দা, দোলনা সহ ছোট চেয়ার টেবিল ও সেখানে রয়েছে। কাঁচ হওয়ায় বারান্দা থেকে পুরো রুম আর পুরো রুম থেকে বারান্দায় সব দেখা যায়। ঈশিতা বারান্দায় গিয়ে একবার বিছানার দিকে তাকালো, দেখলো জেহের এবার তার দিকে ফিরে শুয়েছে। ঈশিতা চোখ ফিরিয়ে আকাশের দিকে তাকালো। চাঁদের আলো ঝিলিক দিয়ে উঠেছে। কিছুক্ষণ বাদে নিজের পেছনে কারো অস্তিত্ব টের পেল। পেছন ফেরার আগে জেহের ঈশিতাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। জেহের ঈশিতার কাঁধে মাথা দিয়ে চুল দিয়ে খেলতে লাগে, আর ঈশিতা আকাশের দিকে তাকিয়ে থাকে। মেঘের আড়ালে হঠাৎ চাঁদ ঢেকে গেল। এখন আর চাঁদের আলোটুকুও নেই। মনটাই খারাপ হয়ে গেল ঈশিতার। জিহাদ ডিভানে গা এলিয়ে বসে আছে, চেহারায় কষ্টটা উপচে পড়ছে। তাকে দেখে জেবার মনটা কেমন করে উঠল। ভাইদের মধ্যে একমাত্র জিহাদের সাথে তার ভাব আছে, তাই জিহাদকে তুই আর জেহেরকে ভয়ে তুমি বলে। জিহাদকে কখনোই এতটা কষ্ট দেখেনি সে, সবসময় হাসি খুশি দেখেছে। তাহলে হঠাৎ এত শোকের ছাই বা নামলো কেন তার মুখে? জেবা জিহাদের পাশে বসে গলা নামিয়ে বলে, ছোট ভাই তোর কি হয়েছে, মনটা কি ভালো নেই? জিহাদ হাসলো, কষ্টপূর্ণ হাসি। নিজের ভালোবাসা মানুষকে অন্যের হতে দেখে কার মনটাই বা ভালো থাকে? জেবার বোধগম্য হলো না কথাটা। প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে বিষণ্ণতায় ঢাকা জিহাদের মুখ পানে। জেবা বলল, ঠিক বুঝলাম না ভাই, কিসের কথা বলছিস? পরক্ষণেই কিছু একটা মনে পড়লো, এমনভাবে বলল, ভাই তুই কি ওই মেয়েটার কথা বলছিস যাকে তুই 2 বছর আগে দেখেছিলি, যার কথা আমি বলেছিলি, সেই মেয়েটা? জিহাদ হ্যাঁসূচক মাথা নাড়ালো। জেবা অবাক হয়ে বলল, মেয়েটার কি হয়েছে? অন্যের হয়ে গেছে মানে? বিয়ে হয়ে গেছে তার? তুই হতে দিলি? তুই তো চাইলেও আটকাতে পারতি। পারতাম না কখনোই। জেবা মজা করে বলল, নাহলে তুই তুলে নিয়ে আসতি।
জিহাদ তাচ্ছিল্যপূর্ণ হাসি এসে বলল, অলরেডি তুলে নিয়ে গিয়েও নিয়েছিলাম, তবে প্ল্যান সাকসেসফুল হয়নি। জেবা কৌতূহল নিয়ে বলে, পরে পরে আর কি, তাকে নিয়ে চলে যাও অন্য কেউ। একটু থেমে জিহাদ বলল, তবে জানিস, আমি কিন্তু তাকে তখন নিয়েও আসতে পারতাম যদি জানতাম তাকে কোথাও নিয়ে রেখেছিল। ভাই আমি একটা কথাও বুঝতে পারছি না, মানে কিভাবে? জিহাদ মাথাটা একটু হেলিয়ে জেবার দিকে তাকালো। কেন করলি এমনটা? জেবার অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমি আবার কি করলাম? এই শীতে যে রাফিদের কাছে ছিল সেটা তুই জেহারকে কেন বলতে গেলি? আমাকে কেন বলি না? এবার চমকে দাঁড়িয়ে গেল। মানে? জিহাদ তর্জনী আর বুড়ো আঙুল কপালে ঠেকালো, চোখ বন্ধ করে বলল, আমাকে যদি বলতি রাফিদ ইঞ্চি থেকে নিয়ে যাবে তাহলে তোর রাফিদের আজ এত ক্ষতি হতো না। জেবা দ্বিতীয়বারের মতো আবার চমকালো। আমি জেহের ভাইকে শর্ত দিয়েছি রাফিদের ক্ষতি না করতে, আর ভাই শর্তটা মেনেও নিয়েছে। জিহাদ উচ্চ শব্দে হেসে উঠল, হাসতে হাসতেই বলল, তোর কি মনে হয় ইঞ্চি থেকে নিয়ে যে পালিয়ে যাবে তাকে জেহের ভাই এমনি ছেড়ে দেবে? হাউ ফানি! জেবা ধপ করে বসে পড়ল ডিভানে, তড়িৎ গতিতে জিহাদের দিকে তাকিয়ে বলল, 1 মিনিট, তার মানে ইনশিতাই সেই 2 বছর আগের দেখা মেয়েটা যাকে তুই ভালোবেসেছিলি? জিহাদ এবার নড়ে চড়ে বসলো, হাতে পেপার ওয়েট ঘোরাতে ঘোরাতে বলল, 2 বছর আগে আমি ইঞ্চি থেকে দেখি রাস্তায় একটি ভ্যানের সামনে দরদাম করতে। আমি সেখানে গাড়ি থামিয়ে দেখছিলাম তাকে। প্রায় আধ ঘন্টা ঝগড়া করে যখন বাজার করে ফিরছিল তখন আমার গাড়ির সামনে আসলো, রেগে গিয়ে বলল চিপা জায়গা থেকে গাড়ি সরাতে, তার নাকি হাঁটতে সমস্যা হচ্ছে। এত তেজ মেয়েটির যে পারে না আমার সাথে ঝগড়া করে। শ্যামলা রঙে হলেও মেয়েটির চেহারায় যেন সৌন্দর্যের অভাব নেই। সেই রাগে রেগে মেয়েটার প্রেমে তক্ষুনি কাত হয়ে পড়ে গেছি আমি। তোকে এসে বলেছিলাম মেয়েটির কথা যে আমি ওকে ভালোবেসে ফেলেছি। তারপর থেকে খোঁজ নিলাম মেয়েটির, ইনশিতা নাম। সবসময় লুকিয়ে দেখতাম। 1 বছর এভাবে লুকিয়ে দেখলেও পরে আর সম্ভব হতো না। কাজের ব্যস্ততার কারণে তাকে দেখাটা মিস হয়ে যেত, তবে তার ছবি মোবাইলে রাখতাম সব সময়। তবুও কেমন হাসপাস লাগতো এক পলক দেখার জন্য। এভাবে চললো আরও 1 বছর। তারপর একদিন দেখলাম কালো শাড়ি পরনে আমার সেই ভালোবাসার মানুষটি আমাদেরই ঘরে, তবে জেহের ভাইয়ের হাতে বন্দি। তখন আমার এত রাগ হলো। তারপর আস্তে ধীরে জানলাম জেহের ভাইও ইনশিতাকে ভালোবাসে আর বিয়েও করবে। সাবধান করেছিলাম ইনশিতা আর ইনশিতার বাবাকে, তবুও কাজে দিল না। বিয়ের দিন যখন ওকে নিয়ে পালাবো তখন কে যেন গাড়ির সামনে বাইক নিয়ে এসে ক্লোরোফর্ম দিয়ে আমায় অজ্ঞান করে ইনশিতাকে নিয়ে চলে যায়। যখন জ্ঞানে ফিরি তখন লোক দিয়ে খোঁজ চালিয়েছিলাম কিন্তু পাইনি। তার মধ্যে শুনি জেহের ভাই থাইল্যান্ডে গেছে। তখনই বুঝলাম ইনশিতাকে কেউ থাইল্যান্ডে নিয়ে গিয়েছে, কিন্তু সেই কেউটা যে সেটাই কে বের করতে পারলাম না। আমি নিজেও আর থাইল্যান্ড গেলাম না, কারণ আমি জানি জেহের ভাই ইনশিতাকে নিয়ে আসবে আর নিজের করে নেবে। তারপর লোক দিয়ে আরও খোঁজখবর নিয়ে দেখি রাফিদ নিয়ে গিয়েছিল, আর ইনশিতা যে রাফিদে যে থাইল্যান্ডে আছে সেই খবর জেহেরকে দিয়েছিল আমার বোন জেবা। জিহাদ এবার জেবার দিকে তাকালো। কেন তুই জেহের ভাইকে বলতে গিয়েছিলি যে ইনশিতা রাফিদের কাছে আছে? হ্যাঁ, আমাকে বলা যেত না? আমাকে বলে তো রাফিদের কোনো ক্ষতি না করে ইনশিতাকে নিজের করে নিতাম। এতে করে তুই তো রাফিদকেও পেতি আর আমিও আমার ইনশিতাকে পেতাম। জেবার চোখে পানি টলমল করছে। আমি জানতাম না ভাই যে তুই ইনশিতাকে ভালোবাসিস। যদি জানতাম তাহলে বিশ্বাস কর আমি জাহেরবাকে খবর দিতাম না। আমি রাফিদকে ভালোবেসেছিলাম। আমিও সবসময় রাফিদের উপরে নজরদারি করে রাখতাম। একদিন জানতে পারি রাফিদ ইনশিতাকে ভালোবাসে। এটা শুনে আমার মাথাটা খারাপ হয়ে গিয়েছিল। তারপর রাফিদকে ইনশিতাকে নিয়ে থাইল্যান্ড পালানোর প্ল্যান করেছে আর বিয়ে করবে সেটাও জানতে পারি। জেহের ভাইকে খবরটা জানানোর আগেই রাফিদ ইনশিতাকে নিয়ে চলে যায়। রাফিদকে আমি অন্য কারোর সাথে সহ্য করতে পারতাম না, তাই পরের দিন জেহের ভাইকে বলে দিই থাইল্যান্ডের কথা, তবে মোবাইলের অন্য সিমে কণ্ঠ বদলিয়ে। জেহের ভাই জানে না যে সেই সকালবেলায় আমি কল করেছিলাম, তবে শর্ত দিয়েছিলাম রাফিদের যাতে কিছু না করে। আর ভাইও শর্ত মেনে বলেছে যদি একবার জানতাম তুই ইনশিতাকে ভালোবাসিস তাহলে আমি জেহের ভাইকে জানাতাম না। জিহাদ উঠে দাঁড়ালো, একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যা হওয়ার হয়ে গেছে। বাই দ্য ওয়ে, তুই রাফিদের খোঁজ পেয়েছিস? জেবা মাথা নাড়িয়ে না বলল। জিহাদ বলল, আর পাবিও না। রাফিদের অবস্থা বেহাল করে ছাড়বে জেহের ভাই। জেহের ভাই শর্ত মানেনি, মিথ্যে বলেছে। তোর আগে এটা ভাবা উচিত ছিল। ইনশি থেকে যে জেহের থেকে দূরে সরাবে তার বেঁচে থাকা মুশকিল করে দেবে। এখন উপায় কিভাবে রাফিদকে ফিরে পাবো?
জানি না, একমাত্র ভাই জানে কি করবে। আমাদের চুপচাপ বসে থাকা ছাড়া আর উপায় নেই। ভাইয়ের রাস্তা বাধা দিলে আমাদের জানও যেতে পারে। জেবা কাঁদতে কাঁদতেই রুমে চলে গেল। জিহাদ বাইরে তাকিয়ে আছে। বেশ বড় করে চাঁদ উঠেছিল আজ। কালো মেঘেরা আড়াল করে দিচ্ছে সেই চাঁদ। যেমনটা জিহাদ নিজের কষ্টগুলো বুকের একপাশে আড়াল করে রেখেছে। রাতে ঘুমাতে গিয়ে বাধে বিপত্তি। ইনশিতা কিছুতেই জেহেরের সাথে এক বিছানায় ঘুমাবে না। তবে সেটা জেহেরকে বলার সাহস অবধিও করতে পারছে না। সোফায় বসে ছটফট করছে সে। জেহের বিছানায় হেলান দিয়ে ল্যাপটপ নিয়ে বসেছে। বসার স্টাইলটাও চমৎকার। বালিশের শটান ঠ্যাস দিয়ে এক হাঁটু ভাঁজ করে অপর হাঁটু সোজা রেখে তার ওপর ল্যাপটপ রেখেছে। আর চোখে রোজকেও পর্যবেক্ষণ করছে। ঘড়ি টিকটিক করে জানান দিচ্ছে রাত 12টা বাজে 25 মিনিট। জেহের ল্যাপটপ রেখে ইনশিতার পাশে গিয়ে বসলো, একদম গা ঘেঁষে। ঘুমাতে চলো। ইনশিতা আমতা আমতা করে বলল, এ মানে বিকেলে তো ঘুমিয়েছি, তাই এখন ঘুম আসছে না। ঘুমানো লাগবে না, আমি ঘুমাবো, তুমি আমার বুকে শুয়ে থাকবে, চলো। জের ইনশিতার হাত ধরে দাঁড় করিয়ে নেয়। ইনশিতা ঝট করে হাত ছাড়িয়ে নিয়ে বলে, আমি এখন বই পড়বো। জেহের ইনশিতার হাত ধরে দাঁড় করিয়ে নেয়। ইনশিতা ঝট করে হাত ছাড়িয়ে নিয়ে বলে, পাশে থাকা বুকশেলফ থেকে বই নিয়ে উঁচু করে জেহেরকে দেখায়। জেহের নির্বিকার ভঙ্গিতে বলে, আচ্ছা পড়ো, খাটে এসেই পড়ো, আমি ঘুমাই। ইনশিতা খাটে আধশোয়া হয়ে বসে বইটাতে খুব মনোযোগ দিয়ে দেখে। আসলে দেখে না, দেখার ভান করছে। সে তো জেহেরকে আর চোখে দেখে তার ঘুমানোর অপেক্ষায় আছে। জেহের পাশে এসে শুয়ে ঝটকা মেরে ইনশিতাকে বুকের উপরে ফেলে দেয়। ইনশিতা অবাক হয়ে বলে, এটা কি হলো? আমার বুকে ঘুমানো হলো। দেখছেন না আমি বই পড়ছি, এখন ঘুমাবো না বলেছি না? হ্যাঁ দেখছি তো, কেমন বই পড়ছো। বই উল্টো করে রেখেও যে পড়া যায় সে তোমাকে না দেখলে জানতাম না। ইনশিতা হাতের দিকে তাকিয়ে থতমত খেয়ে গেল। আসলে সে উল্টো বই ধরে আছে। এখন কি করে আর জেহেরের থেকে ছুটবে? কিন্তু কিছু বলবে তার আগে জেহের ইনশিতার ঠোঁটে আঙুল চেপে ধরল। মুহূর্তেই ইনশিতার শরীরে অজানা এক কাঁপন ধরে গেল। জেহের বলল, আর একটা কথাও না, চুপচাপ ঘুমিয়ে পড়বে। কি আর করার, অগত্যা জেহেরের বুকে দ্বিতীয়বারের মতো মাথা দিয়ে শুয়ে পড়ল। ইনশিতা ভাবতে লাগলো, এখন এই জেহের তার স্বামী, সারা জীবন তার সাথেই কাটাতে হবে। তাহলে এখনও কেন সে মেনে নিতে পারছে না জেহেরকে? একদিন না একদিন তো মেনে নিতেই হবে। সেই একদিন না হয় আজ থেকেই শুরু হোক। ইনশিতা তখন জেহেরের ছোঁয়াগুলো মনে করতে লাগলো। তখন সে এতটাও ভয় পেয়ে গিয়েছিল যে মাথায় কিছুই আসছিল না। আর এখন সেই ছোঁয়া ভাবতেই হুট করে ইনশিতার পিঠ দিয়ে ভালো লাগার শীতল স্রোত বয়ে যায়। কেন জানে না। ইনশিতা একটু মুখটা উঁচিয়ে দেখল, জেহের এখনও তার দিকে তাকিয়ে আছে। জেহেরের দিকে তাকাতেই জেহের চোখ রাঙানি দিল। ইনশিতা দ্রুত চোখ বন্ধ করে ফেলল। আর যাই হোক না কেন, এখন থেকে সে জেহেরকে মেনে নেওয়ার চেষ্টা করবে। হঠাৎ কোনো বিকট শব্দে ইনশিতা ধরফড়িয়ে ওঠে। অ্যালার্ম বেজে উঠেছে এক মনে। জেহের বিরক্তি নিয়ে ঘুম থেকে ওঠে। পাশে তাকিয়ে দেখে রোজ কেমন ভয় পেয়ে আছে। আসলে ইনশিতা ভয় পেয়েছিল এমন আওয়াজে। অ্যালার্মটা টেবিলের এক কোণায় একদম কানের কাছে ছিল। ইনশিতার বুকটা এখনও থুকপুক থুকপুক করছে। জেহের এক পলক ইনশিতার ভয়ার্ত চেহারার দিকে তাকিয়ে আচমকা অ্যালার্মটা নিয়ে জোরে আছড়ে ফেলে। দ্বিগুণ বিকট শব্দে অ্যালার্মটা ভেঙে চুরমার হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। জেহেরের চোখ লাল হয়ে আছে। দ্বিগুণ বিকট শব্দে অ্যালার্মটা ভেঙে চুরমার হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। জেহেরের চোখ লাল হয়ে আছে। রাগে তার ইচ্ছে করছে পুরো দুনিয়াটা শেষ করে দিতে। তার রোজের কষ্ট হবে এমন জিনিস সে দুনিয়াতেই রাখবে না। রোজের দিকে তাকাতে তার মনটা শান্ত হয়ে যায়। ইনশিতা কানের হাত দিয়ে আছে। জেহেরের এমন হঠাৎ আচরণের কারণ খুঁজে পাচ্ছে না। জেহের ইনশিতাকে এক হাতে বুকে জড়িয়ে বলে, তোমাকে কষ্ট দিবে এমন জিনিসের অস্তিত্ব আমি এই দুনিয়া থেকেই সরিয়ে দেব। তোমাকে যাতে কোনো কষ্ট ছুতে না পারে সেই সব ব্যবস্থা আমি করব। ভয় পেও না রোজ। ইনশিতার কপালে চুমু এঁকে দিল জেহের। যাও ফ্রেশ হয়ে আসো। ইনশিতা মাথা নাড়িয়ে ফ্রেশ হতে চলে যায়। ইনশিতা চলে গেলে জেহেরের রাগ যেন আরও মাথাচাড়া দিয়ে ওঠে। নিজের রাগটাকে কিছুতেই কমাতে পারছে না সে। ফোঁস করে কিছুক্ষণ নিঃশ্বাস নিয়ে বারান্দায় চলে যায়। মাথার চুল টেনে ধরে বিড়বিড় করে এই মাথা থেকে ও মাথা হাঁটে। আবারও কি ভেবে দ্রুত রুমে এসে ভাঙা অ্যালার্মের অংশগুলোই জোরে জোরে লাঠি দিতে থাকে।
যেন সে এগুলো একদম বালির মতো গুঁড়ো গুঁড়ো করে ফেলতে চায়। ঈশিতা প্রায় অনেকক্ষণ ধরে বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আছে, নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কেন দেখছে সে নিজেও জানে না, এমনকি দেখতে ইচ্ছেও করছে। তাই একটা লম্বা সাবান নিয়ে বেরিয়ে আসে ঈশিতা। রুমে ঢুকতেই ভ্রুজোড়া আপনা আপনি কুঞ্চিত হয়ে আসলো। পুরো ফ্লোর পরিষ্কার, অ্যালার্মের ভাঙা অংশের ছিটে ফোটাও নেই, জেহের কোথাও নেই। ঈশিতা বারান্দায় গিয়ে তোয়ালেটা মেলে রুমে আসলেই দেখে জেহের সোফার সামনে টেবিলের খাবার সাজাচ্ছে। ঈশিতার জন্য খাবার আলাদা। ঈশিতাকে আসতে দেখে জেহের ঠোঁট প্রশস্ত করে হাসলো। সেই হাসিটা যেন একদম তীরের মতো বুকে বিঁধল ঈশিতা। জেহের ঈশিতার বাহু জড়িয়ে ধরে এনে সোফায় বসাই। তারপর কি ভেবে যেন ঈশিতাকে বলে দাঁড়াতে। ঈশিতা দাঁড়ালেই জেহের টান মেরে নিজের কোলে বসিয়ে দেয়। ঈশিতা হতভম্ব হয়ে বলে, কি করছেন কি? শ্, কোনো কথা না। বলে ঈশিতার মুখে গুজে দিল খাবার। কিছু বলার সুযোগই পেল না সে। গাল ফুলিয়ে খেতে লাগলো। খাওয়ার মাঝে হঠাৎ জেহের একটানে তাকিয়ে থাকে ঈশিতার দিকে। চোখ বন্ধ করে বারবার কয়েকটা বড় বড় নিঃশ্বাস নিল। ঈশিতার ভেজা খোলা চুলে মুখ ডুবিয়ে দিল হঠাৎ। ঈশিতা যেন নিঃশ্বাস নিতেও বড্ড কষ্ট হচ্ছে। জেহের গাঢ় নিঃশ্বাস ঈশিতার ঘাড়ে গলায় পড়তেই ঈশিতা কেঁপে কেঁপে উঠছে। জেহের ক্রমাগত উন্মাদ হয়ে যাচ্ছে, হাত দিয়ে ঈশিতাকে চেপে ধরছে। ঈশিতা ছাড়ানোর চেষ্টা করছে, জেহেরের বুকে ধাক্কা দিয়ে সরাতে লাগলো। জেহের, জেহের নিরুত্তর। ঈশিতা এবার বেশ জোরেই বলে, জেহের, আপনি আমায় কথা দিয়েছেন। এবার জেহের মুখ তুলে তাকালো, চোখে মুখে অসহায়ত্ব। ঈশিতার মায়া লাগলো, তবে কিছু করার নেই। সে সময় নিতে চায়। জেহের অসহায় কণ্ঠে বলে, তুমি এমন কেন? ঈশিতা ভ্রুকুচকে বলে, আমি কেমন? তুমি অনেক খারাপ রোজ। কেমন খারাপ? এই যে আমায় আদর করতে দাও না। জেহেরের এমন বাচ্চামিতে বেশ মজা পেল ঈশিতা। মিছে কঠোর গলায় বলল, তাহলে এই খারাপ রোজকে কোলে বসিয়ে রেখেছেন কেন? ছুঁড়ে ফেলে দিন। ঈশিতা কতটি মজার ছলে বলল, জেহে যেন সিরিয়াসভাবে নিল। অস্থির হয়ে গেল সে। ঈশিতাকে নিজের কোলে রেখে আরেকটু চেপে ধরে কম্পিত কণ্ঠে বলে, সরি রোজ, আমি এমনভাবে বলতে চাইনি। আমি শুধু এমনি, আমি সত্যি সরি রোজ। ঈশিতা অবাক হয়ে দেখে জেহেরকে। সামান্য মজাও বোঝে না জেহের। দুপুর গড়িয়ে চলল। ঈশিতা এখন বসে আছে ড্রয়িং রুমে নরম গদিতে। জেসমিন চৌধুরী তার সাথে খোশ গল্পে মেতে আছেন। জেসমিন চৌধুরী কথা বলতে প্রচুর পছন্দ করে, কিন্তু ঘরে কথা শোনার মতো কাউকে তেমন পান না। ঈশিতার বেশ ভালোই লাগছে। তাকে নিঃসন্দেহে ভালো শ্রোতা হিসেবে আখ্যায়িত করা যাবে। ঈশিতার হাতে কোনো কাজ না থাকায় সে নিচে এসেছে। যে চলে গিয়েছিল অফিসে। সে যেতেই চাইছিল না আসলে, তবে ইম্পর্টেন্ট হওয়ায় যেতে হয়েছে। যাওয়ার আগে ঈশিতাকে কড়া করে বলে গিয়েছিল রুমের বাইরে না বেরোতে, বিশেষ করে নিচে না যেতে। ব্যাস এটুকুই। ঈশিতা ভেবে পেল না নিচে গেলে কি এমন সমস্যা হবে। রুমে বসে থাকতে ভালো লাগছিল না, বিধায় নিচে এসেছে। তার একা থাকতে ভালো লাগে না, কথা বলার কাউকে পেলেই চলে। আগে তো নয়নিকা ছিল, এখন তো আর সে নেই। কিছুক্ষণ আগে বাবা মা আর নয়নিকার সাথে কথা হয়েছিল। নয়নিকার সে কি কান্না! ঈশিতার মনটাও কেঁদে উঠেছিল। নয়নিকাকে বলেছে একবার আসতে এখানে। নয়নিকা প্রথমে জেহেরের ভয়ে না করলেও ঈশিতার জোরাজুরিতে বলে দেয় সময় পেলে চলে আসবে। জেবা বসে আছে ডাইনিংয়ে, তাকিয়ে আছে ঈশিতার দিকে। আজ ঈশিতা মুখে হাসি থাকলেও আর কয়েকদিন পর সেই হাসিটা মুখে থাকবে কিনা সেটা নিয়ে বেশ চিন্তিত সে। ঈশিতাকে নিয়ে জেসমিন চৌধুরী পুল সাইডে হাঁটছে আর গল্প করছে। আবার রান্নাঘরে গিয়ে এটা সেটা বানিয়ে খাওয়াচ্ছে ঈশিতাকে। ঈশিতার নিজের মনে দুঃখ যেন এক নিমেষেই কোথাও উড়ে গেল। এইভাবেই কেটে গেল পুরোটা বিকেল। রাত 8টায় জেহের ঘরে ফিরে রোজের জন্যই সে এত তাড়াতাড়ি ফিরেছে। রুমে ঢুকেই তার চোয়াল শক্ত হয়ে যায়। রোজ রুমের কোথাও নেই, বারান্দা বাথরুমেও নেই। জেহের নিচে গিয়ে চেক করেও পেল না। হঠাৎ রোজের হাসি কানে আসলে থমকে দাঁড়ায় সে। ডান দিকের সবচেয়ে কোনার রুমটা থেকে রোজের হাসি ভেসে আসছে। না চাইতেও সেদিকেই পা বাড়ায়। রুমের দরজার সামনে দাঁড়িয়ে মেজাজ গরম হয়ে গেল তার। রোজ জেসমিন চৌধুরীর সাথে হেসে হেসে কথা বলছে। জেহের জোরে হুঙ্কার ছাড়ল, রোজ। আচমকা কারো কণ্ঠ পিলে চমকালো ঈশিতা। তাকিয়ে দেখে দরজার সামনে জেহের দাঁড়ানো, অফিসের পোশাকেই। হাত দুটো শক্ত করে মুঠ করে আছে, চোখে মুখে আগুন ঝরছে যেন। ঈশিতা জেহেরের সামনে এসে বলল, আপনি এত তাড়াতাড়ি এলেন যে? মায়ের কাছে শুনলাম 9টা 10টার দিকে আসবেন।
জেহের হালকা ঘাড় কাত করে বলল। মা কে? ইনশিতা অবাক হয়ে বলল, মা কে মানে? এই যে মা। জেসমিন চৌধুরীকে উদ্দেশ্য করে দেখালো। জেহের জেসমিন চৌধুরীর দিকে একবার ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে ইনশিতার দিকে তাকালো। যাকে তাকে মা বলবে না। বলে ইনশিতার হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে গেল। পেছন ফিরে ইনশিতা ঠিকই দেখলো জেসমিন চৌধুরীর চোখে জল। ইনশিতাকে রুমে এনে ধাক্কা দিয়ে ফেললো। ইনশিতা হতভম্ব। কি এমন হলো জেহের? জেহের ইনশিতার বাহু ধরে ঝাঁকালো, চিবিয়ে চিবিয়ে বলল, আমি বলেছিলাম না রুমের বাইরে না যেতে? কানে শোনোনি? আরে সারাক্ষণ রুমে বসে করতামটা কি? কেন? এই যে বুকশেলফ ভর্তি বই, রঙা তুলি সব তোমার জন্য এনে রাখলাম। এগুলো দিয়ে সময় কাটাতে পারো না? কি আশ্চর্য! আমার ইচ্ছে হয়েছে তাই বাইরে গিয়েছি। রুমের মধ্যে এতক্ষণ থাকলে বন্দি লাগে আমার নিজেকে। আর আপনি মায়ের সাথে এমন ব্যবহার করলেন কেন? আমি তোমাকে বলেছি রোজ, যাকে তাকে মা ডাকবে না। যাকে তাকে কোথায় ডাকলাম? আমার শাশুড়ি মাকে ডাকবো না তোকে আন্টি ডাকবো? কিচ্ছু ডাকার দরকার নেই। ওই মহিলার আশেপাশেও ভিড়বে না। মাইন্ড ইট। কি? কোনো কথা না। মেইডকে দিয়ে খাবার আনতে বলেছি, এসে পড়বে এক্ষুনি। ফ্রেশ হয়ে আসছি আমি। খাবার টেবিলে রেডি করবে। সবার সাথে নিচে খাবেন না? না, এখন থেকে এখানেই খাবো, সাথে তুমিও। আজব, পরিবার মিলে একসাথে খেলেই তো মজা। এত মজা লাগবে না, ফ্রেশ হয়ে আসছি আমি। জেহের ফ্রেশ হতে চলে যায়। মেয়েড এসে খাবার দিয়ে গেলেই ইনশিতা টেবিলে সাজায় আর ভাবে যে তার মাকে এতটা ঘৃণা করে কেন। একদম যেন দেখতেই পারে না। জেহের ফ্রেশ হয়ে সে রোজকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নেয়। খাওয়া শেষে ইনশিতাকে কোলে করে বারান্দায় বসে পড়ে। জেহের ইনশিতার মাথায় হাত বুলাতে বুলাতে বলে, রোজ, হুম। প্রমিস করো আমাকে ছেড়ে কোথাও যাবে না। ইনশিতা জেহেরের চোখের দিকে তাকায় অসহায় চাহনি। এখন তো আপনি আমার স্বামী, আপনাকে ছাড়ার কোথায় বা যাব? কথাটা বেশ তাচ্ছিল্য সুরে বলে ইনশিতা। জেহের ইনশিতাকে নিজের বুকের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলে, তুমি চাইলেও কোথাও যেতে পারবে না। তুমি যে নিজ অজান্তে শিকলে পা বেঁধে নিয়েছো। পরপর 2 দিন ইনশিতার বেশ ভালোই কাটলো। ইনশিতার প্রতি জেহেরের কেয়ার, ছোটখাটো জিনিস খেয়াল রাখা, সবকিছু মিলেই ইনশিতা জেহেরের প্রতি সন্তুষ্ট। আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগলো তা হলো জেহের জোর করেনি কখনো তাকে, এমনকি ভুলেও বাজেভাবে ছোঁয়নি। তবে ইনশিতাকে এই পর্যন্ত একবারের জন্য নিচে যেতে দেওয়া হলো না। জেহের নিজেই ইনশিতাকে নিয়ে ছাদে যায়, বাগানে হাত ধরে ঘোরে, মাঝে মাঝে পুল সাইডে বসে গল্প করে। অফিসের কাজগুলো রাতে সেরে বাকিটা সময় ইনশিতার সাথে কাটায়। মা বাবা নয়নিকার সাথে কথা বলার জন্য নিউ ফোন কিনে দিয়েছে জেহের। তবে ইনশিতা 2 দিনে যতবারই কলেজে যাওয়ার কথা বলেছে জেহের কেমন এড়িয়ে গিয়েছে। বলেছে কয়েকদিন কলেজ ছাড়া এনজয় করো, আমার সাথে কাটাও, তারপর যেদিন আমি অফিস ফুললি যাব সেদিন তোমাকে কলেজে দিয়ে আসবো। ইনশিতাও সেটাই মাথায় রেখে দিন কাটিয়েছে। তার একদিন বেশ ভোরে হঠাৎ কিছু একটা শব্দে ইনশিতার ঘুম ভেঙে যায়। বিছানায় হাত রেখে জেহেরকে খুঁজে পায় না। শব্দের উৎস খুঁজতে আশেপাশে চোখ বুলায়, তবে অন্ধকারের জন্য কিছুই দেখে না সে। বেডের পাশে ল্যাম্প জ্বালাতে ইনশিতা চিৎকার দেয়। জেহের ওয়ার্ড্রবের সামনে দাঁড়িয়ে আছে। জেহেরের শার্ট রক্তের ছিটে। জেহের নিজেও চমকে যায় হঠাৎ বাতি জ্বালানোয়। কিছু বলার শব্দ শুনে খুঁজে পায় না সে। ইনশিতা দ্রুত নেমে আসে জেহেরের সামনে, আতকে বলে, আপনার শার্টের রক্ত কেন? কি হয়েছে? আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে? বলে দেরি না করে জেহেরের শার্টের বোতাম খুলতে শুরু করে। তবে কোনো ক্ষত না পেয়ে ইনশিতা অবাক হয়ে তাকায় জেহেরের দিকে। আপনার কোথাও তো লাগেনি, তাহলে এত রক্ত কিসের? জেহের ভরকে যাওয়া গলায় বলে, মানে আমি একটু বাইরে গিয়েছিলাম তো, একজনকে দেখলাম অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে নিয়ে গেছি, তাই আমার সাথে রক্ত লেগেছে আর কি। বলে জোর করে হাসলো যে ইনশিতার কাছে কথাটা অযৌক্তিক মনে হলো। এত ভোরে হঠাৎ জেহেরের বাইরে যাওয়া, তারপর অ্যাক্সিডেন্ট। ঠিক সেই সময় জেহেরের ফোন আসে। জেহের রোজের দিকে তাকিয়ে কেটে দেয়। এমন করে আরও 2 বার কল আসে। জেহের ফোন সুইচ অফ করতে দেয়। এমন করে আরও 2 বার কল আসলে জেহের ফোন সুইচ অফ করতে নেয়। তখনই আরেকবার কল আসলে ইনশিতা কি মনে করে ছৌ মেরে ফোনটা রিসিভ করে কানে দেয়। জেহের ঘাবড়ে গিয়ে মোবাইলটা নিতে গেলেই ইনশিতা পিছু হটে যায়। ওপাশ থেকে যা শুনল
তাতে ইনশিতার চোখ বড় বড় হয়ে যাওয়ার উপক্রম। ফোনটা কেটে কাঁপা কাঁপা গলায় ইনশিতা জেহেরকে বলে, কাকে মেরে এসেছেন আপনি? কাকে হসপিটালে ভর্তির কথা বলছেন? কাউকে না রোজ, তুমি হয়তো ভুল শুনেছো। আমি ঠিক শুনেছি জেহের, একজন আপনাকে স্যার বলে বলেছিল কাউকে হসপিটালে নিয়ে যেতে। বলেছিলেন লোকটার অবস্থা নাকি খারাপ, হসপিটালে না নিয়ে গেলে বাঁচানো যাবে না। আর আর এটাও বলেছিল যে আপনি বললে তারা লোকটাকে মেরে পুঁতে ফেলবে। জেহের নিজের মাথার চুল টেনে ধরে চোখ বন্ধ করে। ইনশিতা এবার রাগে জেহেরকে ধাক্কাতে ধাক্কাতে বলে, এই বলুন, কাউকে তো শিওর মেরে এসছেন আপনি। কাকে মেরে এসছেন আপনি? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। জেহের চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিয়ে নিজেকে ঠান্ডা রাখার প্রচেষ্টা চালাচ্ছে, তবে মনে হয় না বেশিক্ষণ থাকতে পারবে। জেহেরকে ধাক্কাতে ধাক্কাতে পেয়ে দেয়ালের কাছেই এনে ফেললো ইনশিতা। এক পর্যায়ে ইনশিতার ধাক্কায় জেহেরের মাথা আর পিঠ খুব জোরে বাড়ি খেলেও দেওয়ালের সাথে। এবার আর নিজের ক্রোধ দমন করতে পারল না জেহের। চোখ মেলে দুহাতে ইনশিতাকে সজোরে ধাক্কা দিল। টাল সামলাতে না পেরে ইনশিতা পড়ে যায় নিচে, মাথায় কিছুটা আঘাতও পায়। আঘাত ভুলে ইনশিতা অবাক হয়ে যায় জেহেরের এইরূপ আচরণের কারণে। জের এক হাঁটু ভাঁজ করে বসে ইনশিতার গাল চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, তুমি সত্যি আমি মেরে এসেছি রোজ, এমন অবস্থা করেছি না জীবনেও তোমার দিকে তাকানোর সাহস অবধি পাবে না। মানে কাকে মেরে এসছেন? জবাবে জেহের অদ্ভুত হাসি দিল। অদ্ভুত এই হাসি দেখে গায়ে কাটা দিয়ে উঠল ইনশিতার। জের ইনশিতাকে উঠিয়ে এগিয়ে চলল ঘরের বাইরে। ভোরের আলো তখন মাত্র ফুটতে শুরু করেছে। জের ইনশিতাকে গাড়িতে বসিয়ে নিজের ড্রাইভিং সিটে বসলো। ইনশিতা এখনো অবাকের রেস থেকে বের হতে পারছে না। 5 মিনিট ড্রাইভিংয়ের পর জেহের একটা ভাঙা ছোটখাটো একটা বাংলোর সামনে নামলো। ইনশিতার হাত ধরে নিয়ে গিয়ে ভেতরে নিল। জেহেরের ঠোঁটে এখনো সেই অদ্ভুত হাসি বিরাজমান। বাংলোর ভেতরে শেষ রুমে কয়েকজন গার্ডদের দেখতে পেল ইনশিতা। সেই রুমে নিয়ে ইনশিতাকে দাঁড় করিয়ে সবগুলো গার্ডদের ইশারায় বেরোতে বলল। রুমে ঢুকে ইনশিতার হাত পা বরফের ন্যায় জমে গেল। মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না, পা থরথর করে কাঁপছে। যে ইনশিতার চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে বলল, বললে না কাকে মেরেছি? দেখো, এতক্ষণ ধরে একেই সাইজ করছিলাম। ইনশিতার গা গুলিয়ে আসতে লাগলো। নিজের শরীরের ভার ছেড়ে দিল জেহেরের বুকে। যে শক্ত করে ধরল ইনশিতাকে। সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রাফিদ। শরীরের একটু অংশও দেখা যাচ্ছে না রক্তের কারণে। নিস্তেজ শরীর পড়ে আছে মেঝেতে, হাত পা মুখের সব জায়গায় ক্ষত। দেখলেই ভিন্ন জগতের প্রাণী মনে হবে। এত রক্ত দেখে ইনশিতার গা গুলানো শুরু করলো। একটু পাশে খুব মোটা লাঠির মতো কিছু একটা পড়ে আছে। ইনশিতা অস্পষ্ট স্বরে উচ্চারণ করলো, রাফিদ। তোমাকে ছোঁয়ার, তোমাকে নিয়ে যাওয়ার সকল শাস্তি দিলাম রাফিদকে। আমার থেকে নিস্তার ভয় এত সোজা নাকি? কি বলো রোজ? ইনশিতা জেহেরকে ঠেলে সরিয়ে রাফিদের দিকে অগ্রসর হতে চাইল, তবে পা যেন চলতেই চাইছিল না তার। আপনি দয়া করে রাফিদকে হসপিটালে নিয়ে যান প্লিজ। নিয়ে যাব বলছো? কিন্তু ও যদি আবার তোমাকে আমার হাত থেকে নিয়ে যেতে চায়, ওকে এক্ষুনি শেষ করে দেব। অলরেডি তো মরে গিয়েছে, বেঁচে আছে কিনা সন্দেহ। বলে জেহের বেশ দুঃখ পাওয়ার ভান করলো। পরক্ষণে হা করে বিকট অট্টহাসি দিতে দিতে ইনশিতাকে ছেড়ে রাফিদের দিকে চলল। ইনশিতার দেওয়াল ধরে নিজেকে সামলালো। জের পা দিয়ে রাফিদকে সোজা করে দিল। চোখ মুখ কুঁচকে আছে জেহেরের, চোখে অজস্র ঘৃণা, যেন সে পৃথিবীর সবচেয়ে বিশ্রী জিনিস তার সামনে দেখছে। রাফিদের পেট হালকা ওঠানামা করছে। ও বেঁচে আছে তার মানে। ওয়েল, হসপিটালে নেব। তার আগে এটা বলো, ও যদি তোমার দিকে আবার হাত বাড়ায় তাহলে কি শাস্তি দেওয়া উচিত হবে? ইনশিতা দ্রুত বলল, রাফিদ আর কখনো আমার দিকে হাত বাড়াবে না, প্রমিস করছি। আমি নিজেই ওকে দূরে ঠেলে দিব, ওর সামনে যাব না কখনো। যে তাচ্ছিল্যের হাসি এসে ঘাড় কাত করে বলল, তোমাকে যেতে দিলেই তো। পাশে পড়া লাঠিটা হাতে নিয়ে ক্রিকেট স্টাইলে ধরল জেহের। রাফিদের মাথা বরাবর ক্রিকেটারদের মতো ব্যাট করে হালকা বাড়ি দিতে লাগলো। তারপর যখন খুব জোরে বাড়ি দেবে তখন ইনশিতা চেঁচিয়ে উঠল, প্লিজ ওকে হসপিটালে নিয়ে যান, ওর সাথে সব সম্পর্ক শেষ করে দিব আমি, সত্যি। তবু প্লিজ ওকে বাঁচিয়ে রাখুন। বলতে বলতে ইনশিতা দেওয়াল ধরেই বসে পড়ল। জেহের চোয়াল শক্ত করে বলল, বাবা, এত দরদ, এত দরদ উঠলে পড়ে কেন? বলে রাফিদের হাঁটুতে খুব জোরে বাড়ি দিল।
রাফিদ আবারও উল্টে গেল। ঈশিতা চিৎকার করতে লাগলো। জের গার্ডের ইশারা করলেই তারা রাফিদকে নিয়ে চলে যায়। জের লাঠিটাকে আশ্রে ফেলে যেন সব রাগ এখন লাঠির ওপর। ঈশিতার কাছে এসে ঈশিতাকে কোলে করে গাড়ির দিকে পা বাড়ায়। ঈশিতার সিটে মাথা হেলিয়ে কাঁদতে লাগলো। জের ঈশিতার গাল চেপে ধরে নিজের কাছে আনলো। চোখ লাল করে দাঁতে দাঁত চেপে বলল, অন্য একজনের জন্য তোমার চোখের পানি আমি একদম মেনে নিতে পারবো না। রাফিদকে মেরে ফেলবো নাকি? ঈশিতা জোরে জোরে না সূচক মাথা নাড়ল। তাহলে নিজের মূল্যবান চোখের পানি বিসর্জন দেওয়া বন্ধ করো। আর যদি কোনোদিন দেখেছি আমি ছাড়া কারো জন্য কেঁদেছো, তাহলে তাকে দুনিয়া থেকে সরাতে আমার এক মুহূর্তও সময় লাগবে না। ঈশিতা চোখের পানি দ্রুত মুছে ফেলল। জের ঈশিতার গাল আরো শক্ত করে চেপে ধরে বলল, হাসো, হাসো বলছি। আমার সাথে সব সময় হাসি মুখে থাকবে। কি হলো? হাসো, হাসো, আরো আরো বড়। ঈশিতা নিজের সাথে যুদ্ধ করে ঠোঁট প্রসারিত করে হাসল। জের আঙুল দ্বারা ঈশিতার গাল আরো চেপে ঠোঁট বের করলো। বাঁকা হেসে ঈশিতার ঠোঁটে চুমু দিয়ে বলল, That's my girl. সেই ঘটনার 2 দিন পর খবর আসে রাদীপ হসপিটালে। রাদীপের বাবা মা পুলিশে কেস করলেও পুলিশ কোনো ক্লু খুঁজে পায় না। রাদীপের অবস্থা খারাপ, শরীরে রক্তের পরিমাণ নেই বললেই চলে, তবুও ডাক্তাররা চেষ্টা করছে। এই খবর শোনার পর অনেক কেঁদেছিল জেবা। ইনসিতাও বাদ যায়নি, তবে লুকিয়ে। জেহেরের সামনে সে মন খারাপ করে রাখার সুযোগ পায়নি। একটু মন খারাপ করলেই জেহের গাল চেপে ধরে ধমকায়। সেই ভয়ে সর্বদা হাসি মুখে থাকার চেষ্টা করেছে ইনসিতা।